আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার আরও একটি ভিডিও শুরু করছি। তো এই ভিডিওটি হচ্ছে এলিফ্যান্টা কেভসের জার্নির চতুর্থতম ভিডিও এবং অন্তিম ভিডিও, যেটা শেষ ভিডিও। তো আমরা তো যথারীতি কেভস দেখা হয়ে গেছে, তো আমরা এবার নিচের দিকে নামছি। তো এখন আমরা এই যে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি। তো এই যে দেখতেই পাচ্ছেন চতুর্দিকে দোকান। আমি তখন ওঠার সময় বলেছিলাম যে এখানে প্রচুর খেলনা পুতুলের দোকান আছে। মানে এখানে বিভিন্ন রকমের দোকান আছে। খেলনা পুতুল বলতে বিভিন্ন রকম পাথরের মূর্তি পাওয়া যাচ্ছে। তো একটা কি সুবিধে, এগুলো দেখতে দেখতে আপনার এই 120-30টা সিঁড়ি আরামসেই আপনি উঠে যেতে পারবেন। এই দোকানগুলো থাকার জন্যে জিনিস কিনুন চাই না কিনুন, কিন্তু আপনি 120-30টা সিঁড়ি আরামসেই মানে উঠে যেতে পারবেন এগুলো দেখে দেখে। তো এখানে অনেক কিছু বেশ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, যেমন সমস্ত পাথরের খেলনা, পাথরের মূর্তি, এগুলো সব পাওয়া যাচ্ছে আর কি। তারপর লাফিং বুদ্ধ, আর তাছাড়া আরও অনেক কিছু আছে। তো আর দামও প্রচুর, জানেন। মানে এখানে এগুলো আমি কয়েকটা জিনিস দাম করছিলাম বাড়ির জন্য নিয়ে যাবো বলে, বেশ দাম বলছে। তো যেহেতু টুরিস্ট স্পট তো, আর তারপরে এই পাহাড়ের ওপরে আইল্যান্ডের মধ্যে, তো এগুলো একটু দাম তো হবে। তো যথারীতি সিঁড়ি দিয়ে নেমে আমরা নিচে চলে এসেছি। তো ওঠার সময় যতটা না বেশি অসুবিধা হয়েছিল, নামার সময় তার দ্বিগুণ অসুবিধা হয়েছে। এখানে আবার উল্টো, মানুষের উঠতে অসুবিধা হয় কিন্তু এখানে আবার নামতে অসুবিধা হয়েছে। সিঁড়িগুলো এত ঢালান, আর তারপরে সিঁড়িগুলো এত স্লিপারি হয়ে আছে না, পাথরের তো, যার জন্য মানে এই পড়ি কি সেই পড়ি এরকম অবস্থায় ছিল। তো যার জন্য খুব অসুবিধা হচ্ছিল নামতে। যাই হোক, যথারীতি নেমে পড়েছি। নেমে এবারে যাচ্ছি, এবার টয় ট্রেনে উঠবো। আর এই টয় ট্রেনে একদম জেটি ঘাটের মুখের সামনে নামিয়ে দেবে। তো যথারীতি টয় ট্রেন তো ভর্তি হয়ে গেছে, যাবো কি করে। তো পরের টয় ট্রেনে এই যে উঠলাম। তো টয় ট্রেনে এবার উঠে পড়েছি। দেখুন কত হনুমান সব বসে আছে। কথা বলে রাখি আপনাদের, এই যে দেখছেন সমুদ্রের যে এই যে খাড়িটা না, এই সমুদ্রের খাড়িটা, মানে এখানে আমি ওখানে মানে দেখা যাচ্ছে, মুখ বাড়িয়ে দেখলাম কি সুন্দর সব মাছ, প্রচুর মাছ, জানেন, ছোট ছোট প্রচুর মাছ। মানে সত্যি আমার এত মন হচ্ছিল যেন নেমে ধরি। হ্যাঁ, সব পুরো একদম চরের মধ্যে, সমুদ্রের যে চরটা আছে না, পাড়টা, তো ওর মধ্যে পুরো মানে উঠে উঠে সব চড়া, মানে মানে অল্প জল তো, সেই জলের মধ্যে সব ইয়ে করছে আর কি, সব ঘোরাঘুরি করছে মাছগুলো। মানে দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছে যেন গিয়ে ধরি। মানে এত সুন্দর পড়ন্ত বেলাতে সমুদ্রের জলটা খুব সুন্দর লাগছে। সূর্যটা প্রায় অস্ত যাবে যাবে করছে। তো এই সময় আমরা যাচ্ছি টয় ট্রেনের মধ্যে দিয়ে। আগে কোনো দিন এরকম টয় ট্রেনে যাওয়ার, এই সমুদ্রের পাশ দিয়ে টয় ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়নি, জানেন তো। মানে টয় ট্রেনে গেছি, বহুবারই গেছি, হচ্ছে পাহাড়ে টয় ট্রেন চেপেছি, কিন্তু সমুদ্রের ধার দিয়ে টয় ট্রেন, এটা আমার জীবনে ফার্স্ট টাইম। আর ওই যে দূরে দেখুন অটল সেতু আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে। তো যাই হোক, আজকে তো ঘোরাটা খুব সুন্দর হলো। তো এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো এবার হচ্ছে ধরবো, লঞ্চ ধরবো। তো নেমে পড়েছি টয় ট্রেন থেকে। এই দেখুন এখনও লোক যাচ্ছে। তো আবার ওই এলিফ্যান্টা কেভসের দিকেই যাচ্ছে। কেন এখন এখানে 5:30টাতে প্রায় মানে বন্ধ হয়ে যায় জেটি, লাস্ট জেটি হচ্ছে 5:30টাতে। তো এখন প্রায় 5টা বাজে বাজে করছে। এরা আধ ঘন্টায় কী যে দেখবে বুঝতে পারি না। তো এখানে ফরেনার ভিজিটার প্রচুর আছে, মানে সব দেখছি ফরেনার ভিজিটাররাই বেশি আর কি। তো এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, ফরেনার ভিজিটারদের জন্য এখানে টিকিটের মূল্য 800 টাকা, আর আমাদের ইন্ডিয়ানদের জন্য 40 টাকা। যেহেতু ফরেনাররা দেওয়ারও ক্ষমতা আছে, আর ফরেনার ভিজিটারদের জন্য 800 টাকা, আর আমাদের ইন্ডিয়ানদের জন্য টিকিট হচ্ছে 40 টাকা। এই যে দেখুন আমরা জেটিতে উঠছি, লঞ্চ
লঞ্চে। তো উঠে পড়েছি, যে আমার ছেলে পেছনে উঠলো, তো যথারীতি উঠে পড়েছি, গিয়ে এবার বসে পড়বো। তো ওখানে 3-4টে লঞ্চ খালি, তো এটাতেই উঠে পড়লাম। তো আপনার দাদা আবার সে কোথায় চলে গেল কি জানি, তাকে আবার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সে আবার মনে হচ্ছে অন্য লঞ্চে উঠে গেছে না কি জানি। তো সবকটাই ওই হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়ায় যাবে। তো যাই হোক, সে যদি এই লঞ্চে আমাদের দেখতে পায় তাহলে চলে আসবে। আর ওই যে দূরে অটল সেতু, সবাই এই যে পুরো লঞ্চটা ভর্তি হলে তারপরে লঞ্চটা ছাড়বে আর কি। তো সবাই এই যে লঞ্চে উঠছে, এক একটা করে লঞ্চ ভর্তি হচ্ছে। তো আর এদিকে বাইরে তো সমুদ্রে তো জোয়ার এসছে। আমরা এখন এলিফ্যান্টা আইল্যান্ড থেকে অনেক দূরে চলে এসেছি। আমরা এখন প্রায় সমুদ্রের মাঝ বরাবর চলেছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এলিফ্যান্টা আইল্যান্ড। তো এখন সমুদ্রে জোয়ার, তাই জলের প্রচণ্ড তেজ, এবং সমুদ্র দেখুন উত্তাল সমুদ্র। আর সমুদ্রে আরব সাগরের জল কিন্তু কালো হয়, আরব সাগরের জল নীল না। যেমন আমাদের বঙ্গোপসাগরের জল বা প্রশান্ত মহাসাগরের জল, আটলান্টিক মহাসাগরের জল এগুলো নীল, কিন্তু আরব সাগরের জল কিন্তু নীল না, একটু ব্ল্যাকিশ ভাব আছে। তা এই দেখুন এলিফ্যান্টার পাহাড়টি আপনাদেরকে দেখালাম, পুরো একদম হাতির মুখের মতন। পুরো হাতি যেমন সেই হচ্ছে বসে থেকে, যেমন বসে থাকলে শুয়ে থাকলে যেরকম সুড্ডি মেলে বসে থাকে, ঠিক সেম এই পাহাড়টিও কিন্তু সেম। সমুদ্রে সূর্যাস্তের সৌন্দর্য বহুমাত্রিক। বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবহমান জলরাশির ওপরে রক্তিম উদার আকাশের প্রতিফলন। প্রকৃতির এ যেন এক অদ্ভুত, এক অপূর্ব মেলবন্ধন। পড়ন্ত বেলায় সমুদ্রে এই সূর্যাস্ত মনোমুগ্ধকর এক সৌন্দর্য, আর স্বর্গীয় আভা রাঙানো আকাশের শোভা মিশ্রিত প্রকৃতির এই অপরূপ রূপের মাধুরী দেখে দু চোখ যেন ভরে উঠল। সূর্য যখন অস্ত যায়, তার এই মনোমুগ্ধকর সৌন্দর্য মাধ্যমে মানুষকে ডুবিয়ে রাখতে চায়, রহস্যময় এক মায়ার জগৎ সৃষ্টি করে। সূর্যাস্তের বোধ হয় এটাই মহিমা। জানেন তো, শেষ বিকেলে শান্ত আলো যখন এসে পড়ল আমাদের শরীরে, তখন মনে হলো যে সারা দিনের এই ক্লান্তি, সারা দিনের যে এই পরিশ্রম, আমাদের সমস্তটাই যেন কোথায় যেন এক নিমিষে বিলীন হয়ে গেল। আর ওই যে দূরে দেখুন, ওই যে একটি ফোয়ারার মতন উঠছে, জলের ফোয়ারা সমুদ্রের মধ্যিখান দিয়ে। তো ওটা হচ্ছে সমুদ্রকে ড্রিল করা হচ্ছে, ওখান দিয়ে একটি রেলপথ তৈরির কাজ চলছে। তো ওটি সম্ভবত মুম্বাই টু দুবাই রেলপথ তৈরি হওয়ার কাজ চলছে। তো পুরোটাই এখন আন্ডার কনস্ট্রাকশান, দুই দেশেই এখন আন্ডার কনস্ট্রাকশান। তো এখানে হাই স্পিড রেলওয়ে পথ তৈরি হবে, যেটা যে রেল প্রায় 200 কিলোমিটার বেগে যাবে সমুদ্রের ভেতর দিয়ে। তো সমুদ্র ওপরে তো রেলপথ তৈরি হবে, সমুদ্রের তলা দিয়ে এই রেলপথটি তৈরি হবে। তো সেই জন্যই তার কাজ শুরু হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা তো প্রায় কথা বলতে বলতে চলেই এলাম পুরো গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে। ওই যে দেখুন পড়ন্ত বেলাতে ছোট্ট ছোট্ট বাড়িগুলো সব প্রায় আমাদের কাছাকাছি চলে এসছে। তো দেখুন বন্ধুরা, দেখুন আমার ক্যামেরাতে পুরো জলের ছিটে আসছে, কারণ এত জল ছিটাচ্ছে। আর প্রচণ্ড ঢেউ সমুদ্রতে এখন, মানে উত্তাল সমুদ্র, আর এত জল মানে হচ্ছে। আমাদের লঞ্চটা কিন্তু যথেষ্ট পরিমাণে দুলছে। হ্যাঁ, তো মানে ক্যামেরাতে বোঝাতে পারছি না আপনাদের, কিন্তু প্রচণ্ড পরিমাণে জলটা কিন্তু মানে লঞ্চটা কিন্তু দুলছে, মানে এত দুলছে না, যার ফলে কি জলের ছিটে আসছে পুরো আমার ক্যামেরার কাচের মধ্যে, জলের ছিটেগুলো পড়ছে। আর ওই যে দেখুন দূরে তাজ হোটেলটা দেখা যাচ্ছে। প্রায় আমরা চলে এসেছি গেট অফ ইন্ডিয়ার কাছে। ওই যে দূরে দেখুন তাজ হোটেলটা আমাদের কাছে প্রায় পরিষ্কার হয়ে আসছে। আর ওই যে গেট অফ ইন্ডিয়া, এই গেট অফ ইন্ডিয়া থেকে শুধু এলিফ্যান্টটা কেন, আলিবাগ, তাছাড়া আপনারা এখান থেকে সমুদ্রে এমনি কিছু ছোট ছোট স্পিড বোট নিয়ে
এখানে সমুদ্র রাইড করতে পারেন, এখানে ঘুরতে পারেন, 1 ঘন্টা আপনাদের ঘুরিয়ে দেবে, এরকমও আছে। তো বাকি আলিবাগও যেতে পারেন এখান থেকে। আর তাছাড়া এখানে বড় জাহাজ বলতে প্যাসেঞ্জার জাহাজ যেগুলো হয়, তো সেগুলো এখানে মোটামুটি ওই গোয়া যায়। তো সপ্তাহে প্রত্যেক দিনই গোয়া একটি বড় জাহাজ ছাড়ে। তো ওই জাহাজ অনেকেই কী করে, স্যাটারডে সানডে গাড়ি নিয়ে চলে যায়, ওটা বিশাল বড় জাহাজ, ওখানে গাড়ি নিয়ে ওঠা যায়। তো নিজেদের পার্সোনাল কার থাকলে তারা ওই জাহাজে করে গাড়ি নিয়ে চলে যায়, ওখানে ঘুরে টুরে আবার সানডে বিকেলে ব্যাক করে, মানে এরকম ছোটোখাটো একটা ট্যুর করে নিতে পারা যায়। তো এখান থেকেই ওই জাহাজ ছাড়ে। তো প্যাসেঞ্জার জাহাজ বলতে ওটি, আর বাকি তো সবই কার্গো শিপ, যেগুলো বিজনেস পারপাসে বাণিজ্যিক আমদানি রপ্তানির জন্যে বাইরের দেশে যাতায়াত করে। ভারতবর্ষের সঙ্গে ওয়ার্ল্ডের যে সমস্ত দেশের যোগাযোগ আছে বাণিজ্যিক ওই ব্যবসার সব জিনিসপত্র এখান থেকে যাতায়াত হয়, সেখান থেকে আমদানি হয়, আবার আমদানি দুটোই হয় আর কি। তো আমাদের দেশ থেকেও জিনিসপত্র পণ্যবাহী জিনিস যাচ্ছে বিদেশে, আবার ওখান থেকেও আমাদের দেশে আসছে। তো এগুলো সমস্তটাই কার্গো শিপের মাধ্যমে হয়। আপনাদের তো দেখালাম আমি কার্গো শিপটা, কত কার্গো শিপ ওখানে সব সমুদ্রের মধ্যেখানে সব দাঁড়িয়ে আছে। আর বাকি এই যে ছোট ছোট জেটিগুলো দেখছেন, এগুলো সব ওই সমুদ্রে ঘোরার জন্যে বা এলিফ্যান্টা যাওয়ার জন্যে বা আলিবাগ যাওয়ার জন্যে এগুলো। বাকি এই যে দেখুন আরেকটি বড় লঞ্চ আসছে। তো আর এগুলো সব ওই দিকেই যায় বেশিরভাগ। আর এখান থেকে কিন্তু সমুদ্রপথে গুজরাটও যাওয়া যায়। তো সমুদ্রপথ দিয়ে গুজরাটও যাওয়া যায় এদিক দিয়ে। তো প্যাসেঞ্জার জাহাজ যায় নাকি ওটা আমার ঠিক আইডিয়ার মধ্যে নেই, কিন্তু সমুদ্রপথ দিয়ে গুজরাট যাওয়া যায়। কেন কি এই আমাদের 26/11 ঘটনা তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, তো এই 2 দিন আগেই গেল 26/11। তো 26 নভেম্বরের 26 তারিখে এই তাজ হোটেলে কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেটা আপনাদের কাছে সবার কাছেই কারোর কাছে অজানা নয়, সবাই আপনারা জানেন যে কিভাবে মানুষগুলোকে মেরেছিল। তো ওই টেররিস্টরা এসেছিল কিন্তু ওই গুজরাট হয়ে সমুদ্রপথে বম্বে ঢুকেছিল। তো তাই জন্য এখান থেকে গুজরাটও যাওয়া যায় সমুদ্রপথে। তো এই তাজ হোটেল, এই যে পুরো গম্বুজগুলো দেখছেন ওপরে, ওরা প্রায় 8 কিলো RDX নিয়ে এই তাজ হোটেলে ঢুকেছিল এবং মানে একদম মানে পুরো গম্বুজগুলোকে সব নষ্ট করে দিয়েছিল। পুরো 8 কিলো মানে 8 কেজি RDX ফাটিয়ে পুরো একদম তছনছ করে দিয়েছিল একদম হোটেলটাকে। একটা মানুষকেও ছাড়েনি, মানে নির্মমভাবে তাদেরকে গুলি করে করে মেরেছিল। এবং ইভেন শুধু তাজ হোটেল না, পুরো CST স্টেশন, তারপর ছত্রপতি শিবাজি স্টেশনটা, সমস্ত জায়গাতে পুরো তছনছ করে দিয়েছিল একদম ঢিলে পারলে। তো কামা হসপিটাল, মানে এই জায়গাগুলোতে এতভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল মানে বলার মতো নেই। পুরো মুম্বাই সেদিন একদম থমকে গিয়েছিল। মানে একটা প্রত্যেক দিনের মতন একটা কর্মব্যস্ততার জীবন, বোম্বের মানে এই প্রচণ্ড মানুষের ব্যস্ততা, পুরো এক নিমিষে পুরো সেদিন পুরো একদম মানে চুপ হয়ে গেছিলো, মানে এমন অবস্থা করেছিল। তো সেই দিনটার কথা ভাবলেও মানে গায়ে কাঁটা দেয়। তখন হয়তো আমি মুম্বাইয়ে আসিনি, তখন আমার বোম্বে সম্বন্ধে আমার অত জ্ঞান ছিল না, কিন্তু আজ যখন আসি চোখের সামনে এই জিনিসগুলো দেখি না, সেই দিনের কথাগুলো আমার শুধু মনে হয় যে এই সেই তাজ হোটেল, এই সেই মানে এখানেই সেই টেররিস্ট হামলা হয়েছিল, মানে কিভাবে যে মেরেছিল আমরা তখন দেখেছিলাম টিভির পর্দায়, কিন্তু এখন যখন চোখের সামনে দেখি না তখন মানে বুকের ভেতরটা যেন হাহাকার করে ওঠে। সন্ধে নামার সাথে সাথে শহরের সমস্ত জায়গাতে আলো জ্বলে উঠেছে। তো এই হোটেলটিতে দেখুন, তাজ হোটেলে, তো এখানেও পুরো একদম আলোয় আলোকিত হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে, পুরো দূর থেকে কি দারুণ লাগছে। তো এই যে পাশের যে টাওয়ারটি দেখছেন, এটাও তাজ হোটেলেরই একটা অংশ। তো এটা মেন বিল্ডিং। আর এই যে দেখুন গেট অফ ইন্ডিয়া, তার উল্টো দিকে
পুরো সেজে উঠেছে একদম আলোয় আলোকময় হয়ে। তো এখানে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটার আয়োজন চলছে। তো আমরা তো এখন প্রোগ্রাম দেখব না, কারণ আমরা এখন সিএসটি স্টেশনের দিকে যাব। কেন কি আপনাদের দাদা বললো কি আজকে তো ছুটির দিন আছে, তো আজকে ট্রেন প্রায় ফাঁকা একদম, তো সেই জন্য ট্রেনেই যাব। তো আমরা ভেবেছিলাম ক্যাব বুক করে নেবো, তো বললো যে বেকার ক্যাব বুক করে লাভ নেই, ট্রেনেই চলো, ট্রেন একদম ফাঁকা। তো ঠিক আছে, তাহলে একটু খাওয়া দাওয়া করে তাহলে ট্রেনে উঠবো। তো একটা ট্যাক্সি ধরে নেব। তো ট্যাক্সি ধরে আমরা সিধা সিএসটি স্টেশন চলে যাব। তো যথারীতি আমরা ট্যাক্সি ধরে নিয়েছি। তো ট্যাক্সি ধরে আর কিছুক্ষণের মধ্যেই সিএসটি স্টেশন পৌঁছে যাব। তো এই সিএসটি স্টেশন সম্বন্ধে একটু বলে রাখি। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। তো এটি পুনর্নির্মাণ করেছিল রানী ভিক্টোরিয়ার আমলে। এটি এই মুম্বাই একটি মানে ঐতিহাসিক রেলওয়ে স্টেশন। ভারতের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে এটি একটি অন্যতম টার্মিনাল রেলওয়ে স্টেশন। তো ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স নামক একজন এই নকশাটি তৈরি করেছিল 1887 সালে। তো এই স্টেশনটি নির্মাণ করতে প্রায় 10 বছর সময় লেগেছিল। ভারতের সেই সময় শাসন করছিল যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়া। তো তার কালে নির্মাণ হয়েছিল বলে স্টেশনটির নাম ভিক্টোরিয়া টার্মিনাল নামকরণ হয়েছিল। পরবর্তীকালে মানে এটিকে মানে এত সুন্দর ছিল, একটু বলে রাখি, এটির নির্মাণ মানে রানী ভিক্টোরিয়ার নামে হয়েছিল, কিন্তু অনবদ্য স্থাপত্য শিল্পকলার মানে অতীতে এইটি গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ের প্রধান কার্যালয় ছিল। 1996 সালে শিবসেনার দাবি অনুযায়ী এটি ভারতের পরবর্তীকালে নাম পরিবর্তন করে। তো সপ্তদশ শতাব্দীতে মারাঠা সম্রাট শিবাজির নাম অনুসারে স্টেশনটির নাম পরিবর্তন করা হয়। 2রা জুলাই 2004-এ এই স্টেশনটি কিন্তু ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে। এই সিএসটি রেলওয়ে স্টেশনটি এটিও ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল, ভিক্টোরিয়া টার্মিনাল, এটি কিন্তু ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা লাভ করে। তো এটিও একটি মানে সুন্দর স্থাপত্য শিল্পকলার একটি অনবদ্য নিদর্শন এই সিএসটি রেলওয়ে স্টেশনটি। মানে এটি ব্রিটিশ আমলের তৈরি, এত সুন্দর। মানে রানী ভিক্টোরিয়া যখন আমাদের দেশে রাজত্ব করছিল সেই সময়কার এই স্টেশনটি তৈরি হয়েছিল, এই পুরো সিএসটি রেলওয়ে স্টেশন। তো আমরা এখন ভেতরে চলে এসেছি। এই দুজন টেররিস্টই এই পুরো সিএসটি স্টেশনটাকে পুরো তছনছ করে দিয়েছিল। একটা প্রত্যেক দিনের মতন স্বাভাবিক জীবন, প্রত্যেক মানুষ কোথাও না কোথাও যাচ্ছিল, যে যার বাড়ি ফিরছিল, ঠিক সেই সময় এসে মানে কিভাবে মানুষগুলোকে মেরেছে, মানে তারা নিরীহ মানুষ, তারা কেউ কিছু জানতো না, তারা মানে কিভাবে তাদেরকে গুলিবিদ্ধ করে মানে মেরেছে, মানে সে দৃশ্য যে দেখেছে, যারা সেই সময় উপস্থিত ছিল তারাই একমাত্র এর সাক্ষী। মানে সত্যিকারে আমি মুখে বর্ণনা করে বোঝাতে পারবো না, মানে এই যে মর্মান্তিক দৃশ্য। যথারীতি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তো এই লোকাল ট্রেন দেখলেই না আমার সেই কলেজ লাইফের কথা মনে হয়, জানেন তো। মানে এই লোকাল ট্রেন ছিল আমার কলেজ লাইফের নিত্যসঙ্গী। প্রতিদিন আমি এই লোকাল ট্রেনে হয়ে পাঁশকুড়া থেকে যেতাম হাওড়া, আবার হাওড়া থেকে কলেজ শেষে আবার রিটার্ন ব্যাক করতাম। সেই ট্রেনের ঘুগনি, তারপরে পাঁশকুড়ার চপ, এগুলো যে কি মিস করি, মানে সত্যিকারের এগুলো এখন মনের স্মৃতিকোঠায় এখন স্মৃতি হয়ে আছে, কিন্তু সেই স্মৃতি মনে হয় কোনোদিনও ভোলার নয়। মানে এই স্মৃতিগুলোই সারা জীবন আমার কাছে মানে স্মৃতি হয়েই থেকে যাবে। সেই যে কবেকার সেই সব দিনগুলো, সেগুলো আর ফেরত পাবো না। তো নেমে পড়লাম ট্রেন থেকে। তো এবার যথারীতি বাড়ির দিকে রওনা হতে হবে। তো এখান থেকে অটো ধরে নেব, নিয়ে এবার বাড়িতে যাব। তো চলে এসেছি আমাদের নেরুল স্টেশন। দেখুন আমাদের এখানে স্টেশনগুলো, নবী মুম্বাই স্টেশনগুলো কত বড় বড়, কত ফাঁকা ফাঁকা, কিন্তু মুম্বাই স্টেশনগুলো একদম ঘিঞ্জি আর ছোট ছোট।
বৃষ্টি হচ্ছে। তো বম্বে সাইডে তো বৃষ্টি ছিল না, তো আজকে যা প্রচণ্ড গরম হয়েছে, তো যার জন্যে এদিকের দিকে নবী মুম্বাই বৃষ্টি হয়েছে। সন্ধ্যের দিকে ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদম পুরো ভেজা। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের পুরো এলিফ্যান্টা কেভসের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের অমূল্য কমেন্টের জন্য আমি অপেক্ষায় রইলাম। অবশ্যই আপনাদের অমূল্য মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। তো আজকের মতন ভিডিওটি এখানেই আমি সমাপ্ত করছি। আর খুব শিগগিরই আপনাদের কাছে আমি নেক্সট ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। খুব ভালো থাকুন আপনারা।